এবারে তো যথেষ্ট ভালো ফসল হয়েছে। হ্যাঁ মহারাজ, পরিসংখ্যান বলছে বিগত 10 বছরে এত ফসল কখনো হয়নি। তাহলে তো এবার কৃষ্ণনগর যথেষ্ট সমৃদ্ধশালী রাজ্য। যথার্থই বলেছেন মহারাজ। এবার কিন্তু আমাদের ভাবতে হবে যে এই ফসল বিক্রি করে রাজকোষে যে অতিরিক্ত অর্থ আসবে তা দিয়ে কি করা যায়। হ্যাঁ, ভাবো ভাবো, সকলে মিলে ভাবো। আমার মনে হয় এখনই ভাবার কোনো প্রয়োজন নেই। কেন কেন কেন? কেননা এবছর ভালো ফসল হলেও আগামী বছরও যে এমন মাত্রাতিরিক্ত ফলন হবে তার তো কোনো মানে নেই। সেটা একদিক দিয়ে ঠিক। হয়তো আগামী বছর অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টির জন্য ফসল কম হতে পারে। সেই জন্য আমার মনে হয় রাজকোষের অতিরিক্ত অর্থ সঞ্চয় করে রাখা উচিত। আমিও গোপালের সঙ্গে একমত মহারাজ। গোপালের কথা তো শোনা হলো, তা মন্ত্রী তুমি এবার তোমার মত প্রকাশ করো। আমি বলছিলাম কি, অতিরিক্ত অর্থের সিংহভাগই প্রতিরক্ষায় খরচ করা উচিত। হ্যাঁ হ্যাঁ, প্রতিরক্ষায় খরচ করা? হ্যাঁ, মানে নতুন নতুন অস্ত্র শস্ত্র কেনা, এই আর কি। কেন কেন কেন, হঠাৎ কি এমন হলো যে নতুন অস্ত্র কিনতে হবে? মনে হয় পুরনো অস্ত্রে মরচে পড়ে গেছে। সাবধান গোপাল, সাবধান। ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনো কথা বলছি না। মহারাজ, যেটা বলছিলাম আর কি, আমাদের তো শত্রুর আর অভাব নেই। শত্রু? কাকে শত্রু বলছো তুমি? প্রথম শত্রু মুর্শিদাবাদের নবাব, দ্বিতীয় শত্রু আমাদের প্রতিবেশী খাম্বাজ রাজ। কথাটা তুমি খারাপ বলনি বটে। বলা তো যায় না কখন তারা আবার কি করে বসে। তাই আত্মরক্ষার জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজন। আর তাই প্রথম পদক্ষেপ হচ্ছে নতুন অস্ত্র কেনা। ঠিক আছে ঠিক আছে, সেনাপতি কদিন ছুটি নিয়েছে, সে ফিরে এলেই এ ব্যাপারে আমি তার সঙ্গে কথা বলে নেব। সেনাপতিকে আবার এর মধ্যে টানার কি দরকার মহারাজ? ও তো শুধু তলোয়ার ঘোরাতে আর হুড়ুম দারুম করতেই জানে। কূটনীতি বা অস্ত্র কেনার ব্যাপারে ও কি বোঝে? আমি ভেবেছিলাম কোনো কথা বলবো না, কিন্তু আর কথা না বলে যে থাকতে পারছি না। অস্ত্রের ব্যাপারে সেনাপতি কিছু বোঝে না, আর যত বুঝে গেলেন আমাদের মন্ত্রী মশাই। গোপাল, কথার মাঝে এভাবে মন্তব্য করতে থাকলে আমি কিন্তু তোমায় সভা থেকে বের করে দেব। তার আর কোনো দরকার নেই মহারাজ, আমাকে কদিনের জন্য ছুটি দিয়ে দিন, আমি আর রাজসভায় আসবো না। গোপালের সাহসটা একবার দেখেছেন মহারাজ? ঠিক আছে, যাও যাও, তবে এমন ব্যবস্থা করব না যে চিরকালের জন্য তোমার এই রাজসভায় ঢোকা একেবারে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এ কি গো, এত তাড়াতাড়ি রাজসভা থেকে ফিরে এলে যে? সভা কি ছুটি হয়ে গেল? সকলের নয়, শুধু আমারই ছুটি। শুধু তোমার ছুটি মানে? রাজসভা থেকে চলে এলাম। এরপর যতদিন মহারাজ আমাকে আর রাজসভায় না ডাকবেন ততদিন আমি ঘরে বসে থাকবো আর প্রাণ ভরে ঘুমোবো। এই তোমার কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো, মহারাজের সঙ্গে কি কোনো গন্ডগোল হয়েছে? না, মহারাজের সঙ্গে ঠিক হয়নি, তবে হয়েছে আমাদের নতুন মন্ত্রী ওই ভগবানের সঙ্গে। ও, তা কি নিয়ে গন্ডগোলটা লাগলো শুনি? তুমি ঘরের বউ, তাই সবটা তোমার না শুনলেও চলবে। তবে এই বলে দিলাম আমি, ওই মন্ত্রী যেদিন মহারাজকে ভরাডুবি করে ছাড়বে সেদিনই মহারাজ টের পাবে। এখন একটু মুড়ি মেখে আনো দেখি, একটু জমিয়ে পেট পুজো করি। বুঝলে রানী, যত বয়স হচ্ছে গোপালের, মেজাজটাও না ততটাই গরম হয়ে উঠছে। কেন, গোপাল আবার কি করলো? দেখো না, অস্ত্র কেনা নিয়ে আজ রাজসভায় নতুন মন্ত্রীর সঙ্গে গোপালের একটু খিটিমিটি লেগেছে। তা এই ব্যাপারে আমি একটু বিরক্তি প্রকাশ করতেই গোপাল রেগে মেগে আমার অনুমতি ছাড়াই রাজসভা ছেড়ে বেরিয়ে গেল। আচ্ছা, গোপাল কোন পক্ষে ছিল? অস্ত্র কেনার দিকে নাকি অস্ত্র না কেনার দিকে? ওর রকম সকম দেখে তো মনে হচ্ছিল অস্ত্র না কেনার দিকে। আচ্ছা, হঠাৎ করে অস্ত্র কেনারই বা প্রয়োজন হয়ে পড়লো কেন? ওই মানে নতুন মন্ত্রী প্রতিরক্ষা ব্যাপারকে একেবারে ঢেলে সাজাতে চাইছে আর কি। তা প্রতিরক্ষা ব্যাপারকে ঢেলে সাজাবার দরকার হয়ে পড়লো কেন? এই দেখো, এত বড় রাজ্যের রানী হয়েও তুমি এই কথা বলছো? আরে, আমাদের শত্রুত্ব আর অভাব নেই। দেখুন মহারাজ, এতদিন এই রাজ্যের রানী হয়ে আমি যেটুকু বুঝেছি তাতে আমার মনে হয় আপনি যাদের শত্রু ভাবছেন তাদের সঙ্গে কিন্তু বন্ধুত্ব করে নেওয়ার থেকে বড় রাজধর্ম আর কিছু নেই। বলছো? হ্যাঁ বলছি,
কারণ যুদ্ধ মানেই তো অকারণে অর্থ আর লোকক্ষয়। কথাটা খুব একটা মন্দ বলনি রানী। বেশ, কালই রাজসভায় গিয়ে মন্ত্রীকে বলে দেব যে এখনই কোনো অস্ত্র কেনার প্রয়োজন নেই। গোপাল কাল রাগ দেখিয়ে রাজসভা থেকে চলে গেছে, তার মানে আমার পথের কাঁটা দূর হয়েছে। সেনাপতি আসতেও কদিন সময় লাগবে। এই ফাঁকে মহারাজকে রাজি করিয়ে অস্ত্র কেনার ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আহা, অস্ত্র কেনা মানেই নিজের টেকে কিছু ঢোকা। তাহলে সভার কাজ শুরু করা যাক। আচ্ছা মহারাজ, গোপালকে একবার ডেকে পাঠালে হতো না? না না না, ও যখন একবার তেজ দেখিয়ে চলে গেছে তখন ওকে ডাকার আর কোনো প্রয়োজন দেখি না। মন্ত্রী, এবার বলো আজ কোন বিষয়ে আলোচনা হবে? ওই মহারাজ, অস্ত্র। না না না, এখনই অস্ত্র কেনার কোনো প্রয়োজন নেই। কিন্তু মহারাজ, কালই তো আপনি অস্ত্র কেনার ব্যাপারে এক প্রকার রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু পরে ভেবে দেখলাম আমরা যাদের শত্রু বলে ভাবছি তাদের সঙ্গে বন্ধুত্ব করে নেওয়ার থেকে বড় রাজধর্ম যে আর কিছুই নেই। চলে, তার মানে অস্ত্র কেনা হবে না? আর অস্ত্র কেনা না হলে আমার ট্যাঙ্কে অর্থের আমদানি হবে কি করে? বাবা, আপনি কিন্তু ভুল করছেন মহারাজ। এই শত্রুদের সঙ্গে যেচে বন্ধুত্ব করতে গেলে তারা আমাদের দুর্বল ভেবে বসবে। হ্যাঁ, দেখো, যাদের তুমি শত্রু ভাবছো তারা তো তেমন ভাবে আমাদের সঙ্গে কোনো শত্রুতা করেনি। সবটাই তো আমাদের অনুমান মাত্র। অনুমানটাই অনেক সময় সত্যি হয়ে যায় মহারাজ। সে তুমি যাই বলো না কেন, তাহলে এটাই ঠিক হলো যে এখন কোনো অস্ত্র কেনা হচ্ছে না। কি গো দাদু, এটা নিয়ে কটা খেলে? আসলে আমার খিদেটা একটু বেশি তো, তাই বেশি করেই খাচ্ছি, বুঝলি? ওরে বাবা, বেলা যে অনেক হলো, আমি চলি রে। বলছি কাল আবার খেলবে তো দাদু? হ্যাঁ, খেলবো খেলবো। যুদ্ধের ভড়কি দিয়েও যখন কাজ হলো না, তখন সত্যি সত্যি একটা যুদ্ধ লাগাতেই হবে। যুদ্ধ মানেই অনেক টাকার খেলা, আর টাকার খেলা বাড়ার সাথে সাথে আমারও খেলা শুরু হবে। এলোমেলো করে দেমা লুটে পুটে খায়। না, আজ রাতেই বেরিয়ে পড়তে হবে। কাকে চাই? আমি কৃষ্ণনগর থেকে আসছি, রাজাকে গিয়ে বলো বিশেষ দরকার। ঠিক আছে, অপেক্ষা করো। ভেতরে চলো, মহারাজ ডাকছেন। তোমাকে তো ঠিক চিনলাম না। না চেনাই স্বাভাবিক, কারণ আপনার সঙ্গে এই প্রথম আমার সাক্ষাৎ। আমি কৃষ্ণনগরের নতুন মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি বটে। কৃষ্ণনগরের পুরাতন মন্ত্রী অসুস্থ বলে নতুন মন্ত্রী নিয়োগ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, তা এত রাতে আমার কাছে কি প্রয়োজনে? আপনাকে গোপনে একটা খবর দিতে এলাম মহারাজ। গোপন খবর? এরকম? আমাদের রাজা কৃষ্ণচন্দ্র অতর্কিতে আক্রমণ করে আপনার রাজ্য দখল করে নিতে চায়। হ্যাঁ। সে কি বলছো তুমি? কৃষ্ণনগরের সঙ্গে আমার সম্পর্ক তো খারাপ নয়। তাতে কি এসে যায় মহারাজ?
আসলে জানেন তো, রাজ্য দখলের নেশা মানুষের সব সম্পর্ক, সকল বন্ধন নষ্ট করে দেয়। হ্যাঁ, আমাদের মহারাজের এখন হয়েছে সেই অবস্থা। তামাম বাংলার অধীশ্বর হওয়ার জন্য তিনি একেবারে পাগল হয়ে উঠেছেন। হ্যাঁ, তাহলে উপায়? উপায় একটাই, আগে ভাগে কৃষ্ণনগর আক্রমণ করে আমাদের মহারাজকে নিরস্ত্র করা। হ্যাঁ, প্রয়োজন হলে কৃষ্ণনগর জয় করে মহারাজ কৃষ্ণচন্দ্রকে সমুচিত শাস্তি দেওয়া। কথাটা খুব একটা খারাপ বলনি। আচ্ছা, তুমি আমার প্রতি এত সদয় হলে কেন? এত রাতে খবর নিয়ে এলে কেন আমার কাছে? বলছি এক এক করে সব বলছি। এক, আমি যুদ্ধ চাই না, কারণ আমি জানি যুদ্ধের লাভের লাভ কিছুই হয় না, শুধু অকারণেই অর্থ আর লোকক্ষয় হয়। আর দুই, মহারাজ কৃষ্ণচন্দ্রের পাগলামিতে সারা রাজ্যবাসী একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি তাদের এই পাগলামির হাত থেকে পরিত্রাণ দিতে চাই। হ্যাঁ, ঠিক আছে, কাল থেকেই আমি যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিচ্ছি। 2-1 দিনের মধ্যেই কৃষ্ণনগর আক্রমণ করব, আর কৃষ্ণচন্দ্রকে সিংহাসনচ্যুত করে তোমাকেই বসিয়ে আসবো সিংহাসনে। ওরে বাহ রে বাহ, এ তো দুদিক দিয়ে লাভ। হ্যাঁ, যুদ্ধ বাঁধিয়ে পকেট গরম, আর যুদ্ধ শেষে মহারাজ হয়ে সিংহাসনে বসে পড়া। হ্যাঁ বাবা, আমি তাহলে যাই মহারাজ। তাহলে আর তোমাকে আটকাবো না, তুমি আসতে পারো। এই যে বলি, কি গো, আজ রাজসভায় যাবে তো? হ্যাঁ, আহা, একবার তো তোমায় বলেছি, মহারাজ নিজে ডেকে না পাঠালে আমি আর রাজসভামুখ হচ্ছি না। ও মা, কি কথা গো? দাও দাও দাও, বাজারের থলিটা দাও, দেখি ভালো কিছু মাছ পাই কিনা। দাঁড়াও, আনছি। কি বলছো কি বিজ্ঞানী? আমি তো ছিলাম ছুটিতে, আর সেই সময় আমাকে বাদ দিয়েই। তাহলে আর বলছি কি, নতুন মন্ত্রী তো অস্ত্র কেনার জন্যে একেবারে পাগল হয়ে উঠেছিল, আর সেই নিয়েই তো গোপালের সঙ্গে বিবাদ। অবশেষে মহারাজ রাজি হলেন না বলে নতুন মন্ত্রী কিছুটা দমে গেল। তবে মুখ দেখে খুব একটা খুশি বলে তো মনে হয়নি আমার। গোপাল ছাড়া রাজসভা? না বিজ্ঞানী, মহারাজের অনুমতি নিয়ে আমি কালই গোপালকে রাজসভায় ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। দেখো, চেষ্টা করে দেখো। প্রণাম মহারাজ। আচ্ছা, মন্ত্রী আসেনি? তাকে তো এখনো দেখতে পাচ্ছি না মহারাজ। তা সেনাপতি, ছুটি কাটানো কেমন হলো? ভালো মহারাজ। এ কি মন্ত্রী, আজ তোমার এত দেরি হলো কেন? ওই যে আসবার সময় হঠাৎ এক আত্মীয়ের সঙ্গে দেখা হয়ে গেল, তার সঙ্গে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল মহারাজ। আচ্ছা, সকলেই যখন এসে গেছো, তাহলে সভার কাজ শুরু করা যাক। মহারাজ, আমি কি একটা কথা বলতে পারি? বলো। বলছিলাম কি, গোপালকে সভায় দেখছি না কেন? তেজ দেখিয়ে ও বাড়িতে বসে আছে। আপনার অনুমতি পেলে ওকে কি আমি ডেকে নিয়ে আসবো? না, তার কোনো প্রয়োজন নেই। গোপালকে ছাড়াই রাজসভার কাজ যেমন চলছিল তেমনই চলবে। কি ব্যাপার গুপ্তচর, হঠাৎ তুমি এলে? কোনো খবর আছে কি? মহারাজ, খুব একটা খারাপ খবর আছে। খারাপ খবর? হ্যাঁ মহারাজ, আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য খাম্বাজ রাজ প্রস্তুত হচ্ছেন। বাবা, আমাদের বিরুদ্ধে যুদ্ধ? বলো কি? আচ্ছা, তোমার কোনো ভুল হচ্ছে না তো? না মহারাজ, আমি একেবারে পাকা খবর এনেছি। হ্যাঁ, কিন্তু যুদ্ধের কারণটা কি? সেটা ঠিক বলতে পারবো না। আসলে আমাদের রাজ্য জয় করাই খাম্বাজ রাজের উদ্দেশ্য। এবার বুঝতে পারলেন তো মহারাজ, কেন আমি অস্ত্র কিনতে বলেছিলাম? আচ্ছা গুপ্তচর, খাম্বাজরাজ কি আমাদের রাজ্যের উদ্দেশ্যে যুদ্ধযাত্রা শুরু করে দিয়েছেন? এখনো করেননি, কিন্তু যতদূর জেনেছি তাতে কালকেই যুদ্ধযাত্রা শুরু করে দেবেন। হ্যাঁ, কালকে শুরু করলে আমাদের এখানে পৌঁছতে পরশু। না, আর দেরি করা যায় না। সেনাপতি, তোমার সৈনিকদের প্রস্তুত হতে নির্দেশ দাও। যথাজ্ঞা মহারাজ। আচ্ছা, তোমার অস্ত্র শস্ত্র যথেষ্ট পরিমাণে আছে তো? খাম্বাজরাজ ইতিমধ্যে কোনো আধুনিক অস্ত্র না কিনে থাকলে আমাদের যা আছে তা দিয়েই ওদের সাথে অনায়াসে মোকাবিলা করা যাবে মহারাজ। তাহলে এক্ষুনি গিয়ে খাম্বাজের মোকাবিলা করার জন্য সৈন্য প্রস্তুত করো। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। আমি তাহলে
এখন আসি মহারাজ, পরে যদি আরো খবর পাই তাহলে আপনাকে এসে জানিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন এসো। গুপ্তচরের কাণ্ড দেখে একেবারে পিত্তি জ্বলে যায়। ভেবেছিলাম অতর্কিতে হানা দিয়ে খাম্বাজরাজ কোথায় কৃষ্ণচন্দ্রকে তুড়ি মেরে তাড়িয়ে দেবে, তা না, গুপ্তচরটা ঠিক জানিয়ে দিয়ে গেল। দাঁড়াও, আগে একবার সিংহাসনে বসি, তারপর সব থেকে আগে ওটাকে তাড়াবো। মন্ত্রী, বলুন মহারাজ। এইসব বিপদে দিয়ে গোপাল আমাকে যেমন বুদ্ধি আর সাহস দিত, তুমি সেরকম পারবে তো? একবার যখন সুযোগ পেয়েছি তখন দেখুন না আপনার এই অধম মন্ত্রী কি করে। মনে রাখবেন, আপনার এই ভগবান কিন্তু 10-10টা গোপালের সমান। শোনো শোনো শোনো, খাম্বাজরাজ আমাদের কৃষ্ণনগর আক্রমণ করতে আসছে। 2-1 দিনের মধ্যেই যুদ্ধ লাগবে। সকলে তাই খুব সাবধানে থাকবে, আর খুব একটা প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বেরোবে না। শোনো শোনো শোনো। সে কি, যুদ্ধ লাগবে? তাহলে তো মহা বিপদ। রাজায় রাজায় যুদ্ধ হবে আর প্রাণ যাবে উলুখাগড়ার। এবার ফসল ভালো হতে ভেবেছিলাম বছরটা খুব ভালোভাবে কাটবে, তা না, এই কি উঠকো অশান্তি বলো দেখি। কি যেন বলছে না, যুদ্ধ লাগবে? এগো ভাই, এসব তুমি কি বলছো? কেন, মহারাজের খাস লোক হয়ে তুমি জানো না খাম্বাজরাজ আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে? সে কি? সকলে মনে রেখো, এই আক্রমণ প্রতিহত করে আমাদের জয়লাভ করতেই হবে। সেনাপতি, এসব কি শুনছি? ঠিকই শুনেছ গোপাল। আচ্ছা, আমাকে একটা দ্রুতগামী ঘোড়া দিতে পারো? ঘোড়া? ঘোড়া দিয়ে কি হবে? সব পরে বলবো, হাতে একনার সময় নেই। আর আমার এই ঘোড়া নিয়ে যাওয়ার খবরটা কিন্তু কেউ যেন জানতে না পারে, বুঝলে? ঠিক আছে, চলো দিচ্ছি। ব্যাপারটা মহারাজের কানে তুলে গোপালের বিরুদ্ধে ওনাকে আরো খেপিয়ে তুলতে হবে। কি বলছেন কি মহারাজ? খাম্বাজরাজ আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে? হ্যাঁ, আমার অতি বিশ্বস্ত গুপ্তচর তো সেই খবরই দিয়ে গেল। কিন্তু খাম্বাজরাজ তো আপনার বন্ধু ছিল। ভুল রানী, ভুল। রাজনীতিতে বন্ধু বা শত্রু বলে কিছুই হয় না, সবটাই স্বার্থ আর রাজনীতির নোংরা খেলা। আচ্ছা, গোপালকে একবার খবর দিলে হয় না? গোপাল? ব্যক্তিগত মান অভিমানের সময় কিন্তু এখন নয় মহারাজ, এটা নয়। আমার এই অনুরোধটা আপনি রাখুন মহারাজ, গোপালকে ডেকে পাঠান। কাকে আর ডেকে পাঠাবেন মহারাজ? সে তো কৃষ্ণনগর ছেড়ে পালিয়েছে। কি বলছো কি মন্ত্রী? গোপাল কৃষ্ণনগর ছেড়ে পালিয়েছে? কিন্তু কেন? কিছু মনে করবে না রানীমা, আমার মনে হয় খাম্বাজরাজকে এই যুদ্ধের জন্য আসল উস্কানিটা গোপালই দিয়েছে। আর যুদ্ধ আসন্ন দেখে সে সরাসরি ওই দলে অংশগ্রহণ করতে গেছে। আমার কথা বিশ্বাস না হলে কাউকে পাঠিয়ে জেনে নিন না এই মুহূর্তে গোপাল এই রাজ্যে আছে কি নেই। কিন্তু গোপাল এমনটা করবে কেন? বুঝতে পারছেন না? ওই যে সেদিন আপনি গোপালকে রাজসভা থেকে বের করে দেবেন বলেছিলেন, গোপাল হয়তো সেই অপমানের শোধ তুলছে। হ্যাঁ, গোপাল এত বড় নিমকহারাম? হে ঠাকুর, ঠাকুর, এই বিপদ থেকে কৃষ্ণনগরকে তুমি রক্ষা করো ঠাকুর। আর সেই সাথে এটাও প্রমাণ করো যে আমার গোপাল নেমখারাম নয় ঠাকুর। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সকলে জীবন বাজি রেখে যুদ্ধ করবে। মনে রাখবে, এই যুদ্ধের সঙ্গে আমাদের রাজ্যের মান ইজ্জত সব নির্ভর করছে। দেখুন মহারাজ, দেখুন আমার কথা সত্যি হলো কিনা। বেঈমান গোপাল আজ খাম্বাজ রাজার দলে। আক্রমণ! এটা কি হলো?
খাম্বাজরাজ সাদা পতাকা উড়িয়ে দিল কেন? কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র, আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে আসিনি, সন্ধি করতে এসেছি। তাহলে কেন এই যুদ্ধের আয়োজন? একজন আমাকে মিথ্যে খবর দিয়ে ভুল পথে চালিত করে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে এক প্রকার বাধ্য করেছিল। সে কি? কিন্তু শেষ মুহূর্তে আর একজন আমার সেই ভুল ভেঙে দিল। সে বলল আপনি নাকি যুদ্ধ করতে চান না, আর যুদ্ধ মানেই তো অকারণ অর্থ আর লোকক্ষয়, এতে কারুরই ভালো হয় না। কিন্তু কে আপনাকে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করেছিল? কে আবার? আপনার এই নতুন মন্ত্রী। সেরেছে, এ তো হাটে হাঁড়ি ভেঙে দিল। এখন তালে গলে আমি পালাই বাবা। কোথায় পালাচ্ছেন মন্ত্রী মশাই? একেবারে পালাতে দিও না গোপাল, ওর ব্যবস্থা আমি পরে করছি। কিন্তু আপনার ভুল কে ভেঙে দিল খাম্বাজরাজ? কে আবার? আপনার এই চিরবিশ্বস্ত গোপাল। গোপাল? গোপাল তুমি? যাক, ভালোই ভালোই সব মিটে গেল। এবার আপনার এই বিশ্বাসঘাতক মন্ত্রীটির কি করবেন বলুন তো? ওকে ওকে আমি কঠিন শাস্তি দেবো। ওকে আমার হাতে ছেড়ে দিন। মিথ্যে কথা বলে আমাকে বিভ্রান্ত করার শাস্তিটা ওকে আমি নিজের হাতেই দিতে চাই। ও মহারাজ, আপনি নিজে হাতে মারুন কাটুন যা ইচ্ছে করুন, কিন্তু দয়া করে এই খাম্বাজরাজের হাতে আমায় তুলে দেবেন না। নিজের রাজ্যে নিয়ে গিয়ে ও কিন্তু খুব মারবে, ভীষণ মারবে মহারাজ, খুব লাগবে আমার। মেয়ের একবারে হাড়গোড় ভেঙে দেবে। ও মহারাজ, চুপ হতো ছড়া, তা আমরা হয়ে আবার বাচ্চার মতো কাঁদা হচ্ছে। চল চল, তোর কি হাল করি দেখবি, চল। গোপাল, গোপাল তুমি না থাকলে আজ কিন্তু একটা বড় বিপদ হতে পারতো। জয় গোপালের জয়। জয়।